1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছিল। যখনই বুঝতে পারল তাদের পরাজয়ের সময়ের ব্যাপার মাত্র, তখন তারা বাংলাদেশি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করে। এদেশীয় কিছু দোসরদের সহায়তায় শিক্ষক, শিল্পী, সাংবাদিক, বিজ্ঞানী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ বহু বুদ্ধিজীবীকে রাতের আধারে হত্যা করে। বিশেষ করে 14 ডিসেম্বর রাতে তারা নৃশংস হত্যাকাণ্ড চালায় বাংলাদেশের মেধাবীদের ওপর। তাই দেশ স্বাধীনের পর থেকে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে বাংলাদেশ। তবে অভিযোগ আছে, গত 54 বছরে প্রত্যেক ক্ষমতাসীন দল তাদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বুদ্ধিজীবী দিবসের ঘটনাকেও। মুক্তিযোদ্ধা কিংবা বুদ্ধিজীবীরা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের জন্য নিজেদের জীবন বিলিয়েছেন, এখনও সেই মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমতার বাংলাদেশ গড়া সম্ভব হয়নি বলেই 5 আগস্ট গণঅভ্যুত্থান ঘটাতে হয়েছে ছাত্র জনতাকে। দর্শক, এখন টেলিভিশনের প্রতিনিধির আয়োজন এখন প্রকাশ্যে স্বাগতম। আমরা আমাদের আজকের আলোচনার নাম দিয়েছি বুদ্ধির মুক্তি। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে খুবই প্রভাব বা খুবই যিনি দায়িত্ব পালন করেছে সেই ফ্রিল্যান্স ইনভেস্টিগেশন সাংবাদিক সৈয়দ আবদুল্লাহ, আপনাকে স্বাগত। আর পুরো আয়োজন আপনার সাথে আছে মাহমুদ রাকিব। সৈয়দ আবদুল্লাহ, আমরা দেখেছি 24-এর যে আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে ছিলেন, পিছনে অনেক চিন্তা করেছেন কিংবা আপনারা কাজ করেছেন। তা আমার যেটা জানবার বিষয়, আজকে আপনি জানেন যে বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর, এই দিবসের যে প্রেক্ষাপট বা এই দিবসের যে আকাঙ্ক্ষা, বা আমরা শুরুতে বলছিলাম যে বুদ্ধির জন্য এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো, পাকিস্তান হানাদার বাহিনী হত্যা করেছিল, সে আকাঙ্ক্ষা আমরা কতটুকু পূরণ করতে পেরেছি গত 53-54 বছরে? আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এই বুদ্ধিজীবীদের শুধু আকাঙ্ক্ষা না, বরং আমরা যে স্বাধীন হয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে, যে অ্যাসপিরেশনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে গেছে নানা সময়ে। দেখেন, একটা দেশ 54 বছরে পা দিয়েছে, আরও 50 বছর প্লাস পার করে ফেলেছে। সেই দেশে একটা স্বাধীন দেশের যে অভিপ্রায়, সেই অভিপ্রায় কি ছিল? উত্তর হলো না। আর বুদ্ধিজীবীর যে কথাটা বললেন, এটা খুব চমৎকার একটা কথা, যে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগেই বুদ্ধিজীবীরা বাংলাদেশের বলা হয় যে মেধা শূন্য করা হচ্ছিল। আমার প্রশ্নটা হলো, তার পরবর্তীতেও একটা ভীষণ যখন আমাদের সামনে থাকবে, এই যে বুদ্ধিজীবিতার যে জায়গাটা, সেটা কি বাংলাদেশে আদৌ ছিল? হাতে গুনে আপনাকে যদি বলা হয় যে 5 থেকে 7 জন বুদ্ধিজীবীর নাম বলেন, যারা ইম্পার্শিয়ালি বাংলাদেশকে সবসময় সামনে রেখে তাদের বিভিন্ন তত্ত্ব, তাদের বিভিন্ন সমালোচনার সামনে রেখেছে, দেখবেন আপনি হাতে গোনা 5 জন খুঁজে পাবেন না। এমনকি এমন হয়েছে, যারা লীগের বুদ্ধিজীবী ছিল, একেবারে নির্লজ্জভাবে লীগকে জাস্টিফাই করত, তাদেরকে বিভিন্ন মিডিয়ায় সামনে দিয়ে বলা হতো যে তারা দেশের বুদ্ধিজীবী সমাজ। ইন্টারেস্টিং একটা ব্যাপার, সুশীল সমাজ তো বিগত দিনগুলোতে একটা গালিতে পরিণত হয়ে গেছে। এর কারণ কি? আর একটা সুস্পষ্ট উদাহরণ দেয়, মিডিয়ার ক্ষেত্রেও যেটা হয়, পক্ষপাতিত্বের জায়গাটা। ধরেন আওয়ামী লীগের পারপাস কেউ সার্ভ করছে, তাকে মিডিয়া কিন্তু দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী হিসেবেই লিখত। কেউ একজন মারা গেল, দেখবেন আসবে দেশের বুদ্ধিজীবী অমুকে মারা গেছেন, সুশীল সমাজের প্রতিনিধি অমুকে মারা গেছেন। কিন্তু কেউ যদি বিএনপি বা অন্য দলের পক্ষে কোনো কথাবার্তা বলে, তাকে কিন্তু আবার ইকুয়ালি বলছে না যে সে দেশের সুশীল সমাজ, সে দেশের বুদ্ধিজীবী। তাকে বলা হতো বিএনপি পন্থী বুদ্ধিজীবী, তাকে বলা হতো জামাতপন্থী অমুক লোক। এই যে ট্যাগিংয়ের যে কালচার, এটা কিন্তু সবসময় ছিল। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয়ে যায় জানেন? বুদ্ধিজীবিতা নামে আলাদা তো আসলে কোনো কিছু নাই। আপনি আপনার সেন্সকে ঠিকমতো অ্যাপ্লাই করছেন কিনা। আপনি অনেক বিদ্যা বুদ্ধিওয়ালা মানুষ হতে পারেন, কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক কথাটা বলতে পারেন না, আপনি অত্যাচারীর দোসর হয়ে যান, তাহলে কি আপনার ওই বুদ্ধি দেশের কোনো কাজে আসে? খুবই সুস্পষ্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। অনেকে আসলে নাম উল্লেখ না করে ঢাক ঢাক গুড় করে অনেক কথা বলে। এই আন্দোলনও যখন চলছিল, খেয়াল করে দেখেন, ওই পতিত স্বৈরাচার যে ছিল, এই পলাতক শেখ হাসিনা, সে সরাসরি ট্যাগ দিয়ে দিল যারা কোটা সংস্কার আন্দোলন করছে তারা রাজা আকারের বাচ্চা, তাই তো? তো এই ব্যাপারটার প্রতিবাদ করে ছাত্ররা ওই রাতের বেলাতেই, 14 তারিখ রাতের বেলা, 14 জুলাই রাতের বেলাতেই তারা কি করলো, ওই যে তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এর মানে কি এই ছিল
যে এরা প্রত্যেকে ওই ৭১-এর রাজাকার হতে চাচ্ছে, এইটা না, বরং একটা প্রতিবাদ করছিল তারা যে আমাদের যে ন্যায্য একটা দাবি নিয়ে জানানোর জন্য আমাদেরকে রাজাকার বলা হলো, এটা একটা প্রতিবাদ। জাফর ইকবালের মতো মানুষকে এটা বুঝতে পারেন নাই? উনার এত বিদ্যা বুদ্ধি, উনি বুঝেন না এই ব্যাপারটা? স্টিল উনি দেখেন কি করলেন, বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই রাজাকার হয়ে গেছে। তাকে তো বুদ্ধিজীবী হিসেবে, সবচেয়ে ফ্রন্টলাইনার বুদ্ধিজীবী হিসেবে চিন্তা করা হতো, অ্যাটলিস্ট মিডিয়া তাকে পোট্রে করতো এইভাবে গত 15 বছরে। তো সেই জাফর ইকবাল এত বড় একটা ডিলেমার ভেতরে কেন পড়ে গেল? তাহলে এই ক্যাটাগরির মানুষ কি বুদ্ধিজীবী হওয়াটাও ডিজার্ভ করে? আবার মুক্তিযুদ্ধটাকে একটা দলের ইতিহাসে পরিণত করা হয়েছে। এর ফলে ক্ষতিটা কি হয়েছে জানেন? অনেক মানুষ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যে অ্যাসপিরেশন নিয়ে যারা দেখবে, সেই জিনিসটা কিন্তু হয় নাই। ধরেন মুক্তিযুদ্ধের চেতনা অনেক বিক্রি করছে, কিন্তু ব্যক্তিগত জীবনে প্রচণ্ড অসৎ, তারা একটা ফ্যাসিস্ট রেজিমের অংশ হয়ে যায়, তারা ফ্যাসিস্টকে তোষামোদি করে বেড়ায়। তাহলে কি এর মাধ্যমে আমাদের দেশের মুক্তি কখনো সম্ভবপর ছিল? একদমই না। আপনি বিগত দিনগুলোতে খেয়াল করে দেখেন, আবার মুক্তিযোদ্ধাদেরও কিছু ন্যারেটিভ এমন বাজেভাবে সেট করে দেওয়া হয় যে তাদের মতো করে গল্প বলা হয়েছে। জি, বাংলাদেশে দেখবেন এই বুদ্ধিজীবী দিবস বা 16ই ডিসেম্বর এইসব দিবস আসলে যখন অনেক আলাপ আলোচনা হয়, কখনো কি এইটা দেখানো হয় মিডিয়ার বুকে যে অনেক ধার্মিক মানুষও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল কারা? এই দেশের খেটে খাওয়া মানুষ, একদম কৃষক, শ্রমিক, দেখবেন গায়ে একটা জামা নাই, কোনো কিছু নাই, তারা দেশমাতৃকার জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। সেই মানুষটার গল্পের বাইরে দেখবেন এই মানুষগুলো, বিদেশি অনেকগুলো মিডিয়াতে অনেক ছবি আছে, আমি নিজেই ফেসবুকে 2-3 বছর আগে এগুলো পাবলিশ করেছিলাম, অনেক বিদেশি ফটোগ্রাফারের, যে তারা টুপি পরে নামাজ পড়ছে, ধরেন রাস্তার ধারে নামাজ পড়ছে, তারপর অস্ত্রটা পাশে রেখে নামাজ পড়ছে, দোয়া করছে, এরা কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু খেয়াল করে দেখেন তো, এই যে শাহরিয়ার কবিরের মুক্তিযুদ্ধের ইতিহাস, জাফর ইকবালের ইতিহাস, এইসব মানুষ যখন, এরাই তো চেতনার ব্যবসাটা বেশি করেছে, মানে ইতিহাসটাই মানুষকে ছড়িয়েছে। তো তাদের বয়ানের ভেতরে কোথাও কি এইটা ছিল যে ওই যে অস্ত্র পাশে রেখে গ্রামের খেটে খাওয়া মানুষ মাথায় টুপি দিয়ে নামাজ পড়ছে বা মোনাজাত করছে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার এই টকশোতে যে মুহূর্তে আমি বলছি, যারা অডিয়েন্স হিসেবে দেখবে তারা এই জাতীয় ছবি খুব একটা দেখে নাই। কিন্তু এই মানুষগুলোর অবদান কি ইনএভিটেবলি ছিল না? কিন্তু দেখেন এই দাড়ি টুপি, এই ব্যাপারটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি না যে দাড়ি টুপিওয়ালা কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, কিন্তু প্রবলেমটা হলো আপনি তো বিরোধ তৈরি করে দিলেন, এবং ইন্টেলেকচুয়াল বেসমেন্টের জায়গা থেকে আপনি যে মুহূর্তে দাড়ি টুপি দেখলেই রাজাকার, দাড়ি টুপি দেখলেই চেতনা বিরোধী, এই জিনিসটা যখন এস্টাবলিশ করলেন, ওই বুদ্ধিজীবীদের এই দেশটাকে জাহান্নাম বানানোর ক্ষেত্রে ভূমিকাটা ছিল না? একদম। এই কথাটা দেখবেন অনেকেই বলেন, আমি তো রেফারেন্স দিয়ে বললাম, সেই ছবি পাওয়া যাবে, দেখবেন অনেক মিডিয়ায় এগুলো আসে না, কিন্তু মিডিয়ায় কিন্তু আলোচিত হওয়ার দরকার ছিল। আবার অনেক মানুষ আছে মুক্তিযুদ্ধের চেতনা যারা বিক্রি করতো। কয়েকটা সুস্পষ্ট উদাহরণ দেই, এই যে প্রেস সেক্রেটারি যিনি ছিলেন নাইমুল ইসলাম খান, তার বাবা একজন স্বীকৃত রাজাকার ছিল, তো তাকে নিজেও বলতেন। তাহলে খেয়াল করে দেখেন, শেখ হাসিনা তাকে প্রেস সেক্রেটারি নিয়োগ দেয় নাই, কিন্তু অন্য প্রত্যেকটা জায়গায় কিভাবে নিপীড়ন চালিয়েছে। ইভেন মুক্তিযোদ্ধাদেরও যে শেখ হাসিনা কখনো রেসপেক্ট করতো না যদি ন্যায়ের কথা বলতো। একটা উদাহরণ দেয়, এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা, উনি কিন্তু গেরিলা যোদ্ধা ছিলেন, এবং এই সাদেক হোসেন খোকা, উনি মনে আছে বাংলাদেশ থেকে কিভাবে চলে যেতে হলো, এবং সাদেক হোসেন খোকা দেশে আসার যে আকুতি তার ছিল, দেশের মাটিতে একটু মরতে চায়, কতবার করে আবেদন করেছে, তাকে কি আসতে দেওয়া হয়েছে? সাদেক হোসেন খোকা ওই টাইমে গেরিলা যোদ্ধা ছিল, দেশকে ভালোবেসে দেশের জন্য যুদ্ধ করেছে, এই দেশের স্বাধীনের পেছনে তার অনেক অবদান আছে। এমনকি শেখ হাসিনা একটা ইলেকশনে কিন্তু সাদেক হোসেন খোকার কাছে হেরেছিল, সম্ভবত এই কারণে তার ভেতরে একটা মারাত্মক গ্রিভেন্স ছিল সাদেক হোসেন খোকার প্রতি। শেখ হাসিনা তো ইলেকশন করে হেরেছিল পুরান ঢাকায়, এই ইতিহাসগুলোও কিন্তু অনেকে জানে না। শেখ হাসিনা ওই যে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হয়ে, খালেদা জিয়া কিন্তু কখনো হারে নাই, কিন্তু শেখ হাসিনা হেরেছিল, এবং সাদেক হোসেন খোকার কাছে হেরেছিল, আরো একটা আসনে কিন্তু হেরেছিল। তো সাদেক হোসেন খোকা তো বীর মুক্তিযোদ্ধা ছিল, তো সাদেক হোসেন খোকা দেশের মাটিতে এসে মরতেও পারলো না, এইটাই কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? কিন্তু দেখেন তার আশেপাশে বহু মানুষজন ছিল না ওই রকম। আমরা দেখেছি মানে গত 15 বছরে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিংবা স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট যত ইতিহাসই রয়েছে, সেটি মানে বাংলাদেশের ইতিহাস ছিল না, সেটি আওয়ামী লীগের ইতিহাস, সেভাবে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল। ইনফ্যাক্ট আওয়ামী লীগের প্রকৃত ইতিহাসও না। দেখবেন আজকালকার জেনারেশনের অনেকেই আছে যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেক্রেটারি যে শামসুল হক ছিলেন প্রথম, এই কথাটাও জানে না, কারণ বইপত্রে খুঁজলে আপনি পাবেন না তো।
শুরু করা হয় অনেক পর থেকে, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকে, এমনকি মুক্তিযুদ্ধের টাইমে বাংলাদেশের অনেক অবদান যাদের ছিল, তাজউদ্দিন আহমেদদের অবদান কি ছিল কোথাও? একটু খেয়াল করে দেখেন বইপত্রে তো। ছিল না, বইপত্রেও ছিল না, সভা সমাবেশ কোথাও আলোচিত হতো? দেখবেন এক কেন্দ্রিক একটা পরিবারের ইতিহাসের ভেতরে মুক্তিযুদ্ধটাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এইটা প্রচারণার জন্য মিডিয়ার বুকেও বন্দুক তাক করে রেখে ওইটা প্রচার করতে বাধ্য করতো অনেকে। আজকের দিন আমি একদম ওপেন মিডিয়ায় বলে যাচ্ছি, সাংবাদিকদের সবসময় দোষ দেওয়া হয়, সাংবাদিকরা এইটা, সাংবাদিকরা ওইটা, সাংবাদিকরা কথা প্রচার করে নাই। কিন্তু সত্য কথা কি প্রচার করার মতো পরিবেশ ছিল? সাংবাদিকরাও যদি সত্য কথাটা প্রচার করতো, দেখতো পরের দিন তার চাকরি নাই। একদম অফিসে অস্ত্রের মুখে বসিয়ে রেখে অনেক নিউজ করা হয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে না? তো এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসের যে কথা বলে, আমি তো এই জায়গাতেই ডিবাঙ্ক করে দিলাম যে সাদেক হোসেন খোকার মতো এত প্রথিত যশা একজন মুক্তিযোদ্ধা, তার বাংলাদেশের মাটিতে মরার স্বাধীনতা শেখ হাসিনা দেয় নাই। কিন্তু তার আশেপাশে ওই নাফিস সারাফাতের বাবারও কিন্তু বিতর্কিত কাজ ছিল, তার মেয়েকে যে পরিবারে বিয়ে দিয়েছিল সেখানেও কিন্তু মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট বিতর্কিত ব্যাপার ছিল। ওই নাইমুল ইসলাম খানের বাবাও রাজাকার ছিল, তো তাদেরকেও আশ্রয় দিতে পেরেছে। তার কারণ কি? তাদের কেবলা ছিল শেখ হাসিনা। মানে আপনার মুক্তিযুদ্ধটাকে অন করার দরকার নাই, আপনি টাউট বাটপার যা খুশি তাই হন, আপনার কেবলা যদি শেখ হাসিনা হয় তাহলেই চলবে। এই মতেই তো চলেছে। অনেক বীর মুক্তিযোদ্ধা কি প্রপার সম্মানটা পেয়েছে? তাহলে সেই বিষয়ে মানে একটি পরিবার পুরো বিষয়টি করেছে, একটি পরিবার কেন্দ্রিক ছিল, এটি আপনার কথার সঙ্গে যদি একমত পোষণ করে আমি বলি, এই যে বাংলাদেশের বাকি যে 16 কোটি মানুষ বা 17 কোটি মানুষ, মানে তারা সবাই কেন ওই পরিবারকেই কেবলা করতে হলো? তাদের নিজস্ব আপনাকে কে বললো বাংলাদেশের 16 কোটি মানুষ তাদেরকেই কেবলা হিসেবে মেনে চলতো? যদি সেটাই হতো, পুরো বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে একমত কিভাবে হলো? কথা বলার মতো পরিবেশ ছিল না। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে মানুষ সহ্যের সীমা একেবারে অতিক্রম হয়ে গেলে তারপর রাস্তায় নামে। এসেনশিয়ালি তো সবাই ঘৃণাই করতো। এই যে ডামি ইলেকশন যেটা হলো 2024 সালের 7 জানুয়ারি, দেখেন তো কয়জন মানুষ ভোট দিতে গেছে। এবং মনে আছে ইলেকশন কমিশনার যে ছিল, আর একজন চোর ইলেকশন কমিশনার, উনিও ভোটের হিসাব এত জোর জবরদস্তি করে মানুষ নিয়ে যাওয়ার চেষ্টা করেও তো নিতে পারে নাই। উনিও কিন্তু 25 বা 26 মুখ পুরুষকে বলে ফেলেছিল, তারপর আবার পাশ থেকে সংশোধন করে দিল, বললো 41%। তার মানে 50% মানুষ এত ডামি ইলেকশন করে এত জোরপূর্বক নিয়ে গিয়েও ইলেকশন করানো যায় নাই। মানুষ ভোট দিয়েছে? দেয় নাই। ইনফ্যাক্ট ওই 2024 সালে 7 জানুয়ারি ইলেকশনে আমার ধারণা 10%-এর উপরে ভোট কাস্ট হয় নাই। তাহলে কি এই যে বললেন যে 16 কোটি মানুষ তাদেরকে মেনে নিয়েছে, এইটা কি মেনে নেওয়ার রায়? 2018 সালে ওই যে তাহাজ্জুদ ওয়াক্তের ইলেকশন যখন হয়েছিল, মানুষ ভোট দিতে পেরেছে? শেখ হাসিনা তো স্বৈরাচার এই 2024 সালে না, বহু আগে হয়ে গেছে। যেদিন থেকে পঞ্চদশ সংশোধনী করেছে শেখ হাসিনা, ওই দিন থেকেই এসেনশিয়ালি সে স্বৈরাচারী ছিল। খেয়াল করে দেখেন, দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেক হিয়ার, এই কাজগুলো যে ঘটেছে, দেশের বুদ্ধিজীবী কতজন এই ব্যাপারটা প্রোটেস্ট করেছে, বরং তাদের তুলনায় আমি দেখেছি গওহর রিজভী সাহেবের মতো মানুষজন, এত এলিট মানুষ, এত পড়াশোনা করা মানুষ, তারা তো তাকে আরো সাপোর্ট করেছে। এই জাফর ইকবাল, শাহরিয়ার কবিরের মতো লোকজন তাকে কি অন্ধভাবে সমর্থন করেছে। সো বুদ্ধিজীবী তার দশাটা দেখেছেন। মানে দেশটা ধ্বংস হয়ে যায় তখনই যখন দেশের বুদ্ধিজীবীরা নির্লজ্জভাবে পা চাটাচাটি করে। আচ্ছা, এখানে এই যেমন বুদ্ধিজীবী যে সংজ্ঞাটি পাল্টানো হয়েছে গত 15-16 বছরে, বা কারা কারা বুদ্ধিজীবী এখন, অর্থাৎ এই গত 15 বছরে ছিল, তাও নির্ধারিত ছিল একটা জায়গা থেকে, সেই তালিকাটা আসতো বা নিশ্চয়ই। ঠিক একইভাবে যদি আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু এই পুরো যে ছাত্র আন্দোলনটি হলো, গণঅভ্যুত্থানটি হলো, এর অন্যতম একজন চিন্তক হিসেবে ছিলেন, আমরা জানি পিছনে আপনারা কাজ করেছেন। সেখানে যারা এই যে 1971-এর 14ই ডিসেম্বরের যে ঘটনা, সেখানকার যে বুদ্ধিজীবী নৃশংসভাবে হত্যা করা হলো, একদিনে হত্যা করা হলো, সেটি নিয়েও কিন্তু কথা রয়েছে যে কতজন হত্যা করা হয়েছিল এবং কারা হত্যা করেছে, এটার পিছনেও বিদেশি কোনো শক্তি কাজ করেছিল কিনা, পাকিস্তান ছাড়াও, এগুলো নিয়ে আপনাদের কোনো গবেষণা বা কোনো কিছু আছে কিনা? সবার আগে আমি একটা কথা খুবই স্পষ্ট ভাষায় বলছি, 1971-কে আমি খুবই মনে প্রাণে ওন করি। বলেছেন স্পষ্ট করে, একদম খুবই স্পষ্ট ভাষায় বলছি। শুধু 1971-কে, এটা তো জাতীয় জীবনের সবচেয়ে গৌরবের অধ্যায়। 1971-কে আপনি যদি ইগনোর করেন, অস্বীকার করেন, তার মানেটা হইল আপনি প্রকৃত সত্যটাকে অস্বীকার করছেন। তারপরের প্রশ্নটা হলো ওই টাইমের রাজনৈতিক প্রেক্ষাপট যেটা, দেখবেন অনেক সংখ্যা নিয়ে ডিবেট থাকতে পারে, কারা এই হত্যাটা করেছে। যদিও এটা মোটা থেকে অনেক বড় ডিবেট নাই, কিন্তু স্টিল প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে সরল রৈখিক না।
একটা যখন অস্থির একটা পরিবেশ থাকে তখন কিন্তু বিভিন্ন ওয়েব থাকে, বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে। যেমন এই 24-এর ইতিহাসে যখন লেখা হবে দেখবেন আমার বইয়ের বর্ণনা আর একজনের বইয়ের বর্ণনা কিছু তো পার্থক্য থাকবে নিশ্চয়ই। কিন্তু মোটা দাগে আপনি বিভিন্ন পার্থক্য থাকা সত্ত্বেও আপনি যদি ব্যাপারটা অস্বীকার করেন যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় নাই বা এরা বুদ্ধিজীবী ছিল না, এই কাজটাও অনেকে করার চেষ্টা করে। এই কাজটা করাটা ব্যক্তিগতভাবে তাদের অসততার জায়গাটা। এবং আরেকটা জিনিস বলে রাখাটা ভালো, অবশ্যই পাকিস্তানের ইন্ধন ছিল, দেশীয় কারো ইন্ধন থাকতে পারে, কিন্তু আরেকটা ব্যাপারও সত্য, এই বুদ্ধিজীবীদের নিধন করার প্রক্রিয়া কিন্তু এই ডিসেম্বর মাসের পরেও চলেছে, এটাও কিন্তু সত্য। একই সাথে বাংলাদেশের যদি ওই টাইমে খুবই প্রমিনেন্ট কিছু ব্যক্তি থাকে, খেয়াল করে দেখেন তো যে বাংলাদেশের ওই টাইমে ঔপন্যাসিক সবচেয়ে প্রমিনেন্ট কে ছিল? জহির রায়হান। জহির রায়হান কবে মারা গেছে? জানুয়ারিতে সম্ভব। জানুয়ারিতে। এবং জানুয়ারির লাস্টে জহির রায়হানকে তাহলে কারা মারলো? আপনার কাছে কি আছে খবরটা নেই, এটা বিস্তর গবেষণার একটা ব্যাপার। দেখবেন জহির রায়হান তার ভাইকে খুঁজতে গেল, তাকে আলাদাভাবে ফোন দিয়ে নিয়ে যাওয়া হলো এবং জহির রায়হান কিন্তু তারপর থেকে আর কখনো ফেরে নাই। এটা আমার কাছে কি মনে হয় জানেন, এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত গবেষণাটা করা দরকার। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা না করে যেটা হয়েছে, শুধুমাত্র এককেন্দ্রিক চেতনার বিকাশটা ঘটানো হয়েছে। এতে করে মানুষের মনে কিন্তু এখন অনেক ডালপালা মেলার জায়গাটা থাকে। কিন্তু আমাদের ওই বুদ্ধিজীবীদের হত্যা যে করা হয়েছিল এবং সেটার বাজে ইম্প্যাক্ট তো ঘটেছে, তবে একই সাথে আরেকটা ব্যাপারও মনে রাখাটা জরুরি, বুদ্ধিজীবীদের স্মরণ করা, কারণ তাদের কাছ থেকে কিন্তু অনেক ইনপুট পাওয়া যেত। লাইক আপনি যদি এই শহীদুল্লাহ কায়সারের কথাই যদি বলেন, তারা তো অনেক ক্রিটিক্যাল ছিল, এমনকি ওই টাইমের রাজনৈতিক প্রেক্ষাপটেও কোন দেশপন্থী ছিল এগুলো নিয়ে কথা রয়েছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা। দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে অনেক কথা হতে পারে, উনি চীনপন্থী ছিলেন, অমুকপন্থী ছিলেন, তমুকপন্থী ছিলেন, অনেক কথাই হইতে পারে। কিন্তু আমার কথাটা হলো এই ব্যাপারগুলো জাস্টিফাই করার জন্য কোনো দলীয় বয়ানে না, বরং তাদেরকে না আমাদের কাছে মনে হয় যে একদম জাতীয় একটা ফিগার হিসেবেই আমাদের বিবেচনা করা উচিত। এমনকি শহীদুল্লাহ কায়সাররা কিন্তু অনেক ক্রিটিক্যালি অনেক এই 6 দফার পরে বিভিন্ন টাইমে ওইটাকে কিভাবে মিসইউজ করা হচ্ছে এগুলো নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছে। এবং সেই টেক্সটগুলো দেখেন, এটা টেক্সট বই বলেন বা ভিন্ন কোনো আলাপ আলোচনার জায়গা বলেন, সেই জায়গাটা কিন্তু ছিল না। কাজে আমি যেটা বলার চেষ্টা করছি, বুদ্ধিজীবীদেরকে আমরা অবশ্যই ওন করি। বাংলাদেশের জন্য তারা সূর্য সন্তান ছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের ত্যাগেই আজকের বাংলাদেশ। এবং তাদেরকে আমার কাছে মনে হয় কি এটা সরল রৈখিক ইতিহাসের পাশাপাশিও ডানে বামে অবশ্যই কিছু না কিছু ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেটার একেবারে মানে সৎ এবং ব্যর্থহীনভাবে যে গবেষণাটা হওয়ার দরকার ছিল সেটা হয় নাই। এমনকি একটা কথা কিন্তু প্রচলিত আছে, জহির রায়হান সাহেব উনি কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে যে এই বুদ্ধিজীবী দিবস নিয়ে কাদেরকে কারা মেরে ফেলেছে এটা নিয়ে বিস্তর একটা গবেষণা এবং প্রমাণ তার কাছে আছে, এবং ওইটা কিন্তু উনি পাবলিশ করতে চেয়েছিলেন। উনি বেঁচে থাকলে হয়তো বা সেটা পাবলিশ করতে পারতেন, কিন্তু সেটা পাবলিশ করার শেষ মুহূর্ত পর্যন্ত হলো না। কথা বলছিলাম বুদ্ধির মুক্তি নিয়ে। আমাদের সঙ্গে আছেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেশন সাংবাদিক সৈয়দ আব্দুল্লাহ। আপনার সাথে আমরা ছিলাম জহির রায়হান ইস্যুতে, তিনি যে হারিয়ে গেলেন জানুয়ারির 31-এ, মানে এটি নিয়েও তো তার ছেলেরও কিন্তু, জহির রায়হানের যে ছেলে তারও কিন্তু নানান প্রশ্ন রয়েছে, তারও কিন্তু তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পান না। বা সেই যে কথাগুলো, তার যে প্রশ্নগুলো, সেগুলো হয়তো আমরা এখন শুনছি, গত 14-15 বছরে তো ওইভাবে খুব বোল্ডলি শোনা যায়নি। মানে সেটিও বা কেন? তারাও অনেক ক্ষেত্রে বলতো না। আবার একটা প্রবলেম কি হয়ে গেছে জানেন, যে এই জাতির যারা আইকনিক ফিগার ছিল তাদের যে নেক্সট জেনারেশন, তারাও অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজড আচার আচরণ করেছে না। শহীদুল্লাহ কায়সারের ফ্যামিলির যেসব লোকজন আছে তারা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার ডিরেক্ট ফ্যাসিবাদী চরিত্রকে লালন করে নাই। আছে বিভিন্ন অভিনেত্রীরা আছে, দেখবেন তারা লালন করেছে। আবার তাজউদ্দিন আহমেদের মতো, একটু আগেই বলছিলাম তার আইকনিক ফিগার, দেখেন তার ছেলে, তা তো ভোটচোর রেজিমের একটা সময় অংশ ছিল প্রথমে, কিন্তু যদিও বলা হয় উনি পদত্যাগ করেছিলেন, তারপরে এসে এখন আবার অনেক ভালো ভালো কথা বলছেন। কিন্তু ফ্যাক্টটা হলো তাদেরকে বাধ্য করা হয়েছিল কিনা, বিষয়টি কি? তাকে বাধ্য করা যদি হয়, তার পরবর্তীতে একটা জিনিস খেয়াল করে দেখেন, সে 2017 সাল 18 সাল এবং তারপরে সে যে আপা আপা করে সে তৈলমর্দন করে নাই, দেখবেন তার ফেসবুক পোস্টেই আছে, আপাকে তার ছেলের বিয়েতে দাওয়াত করতে যাচ্ছেন, আপা ডাকলে চলে আসবো। তার মানে একজন প্রুভেন ভোটচোরকেও তার আপা আপা করে তেল দিতে তার কিন্তু কোনো দ্বিধা হয় নাই। এখন এসে অনেক বড় বড় কথা সে বলতেই পারে। এই 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের পরে সোহেল তাজ বুক ফুলিয়ে বলতে পারতো যে এইটা একটা ভুয়া ইলেকশন হয়েছে, তখন বুঝতে পারতাম যে খুব ভালো কাজ করছে। স্টিল এখন যে কথা বলছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু যে মুহূর্তে কথা বললে, এই টাইপ মানুষ কথা বললে কিন্তু আরও ভালো হতো। তারা কি ওই টাইমে কথা বলেছে?
এমনকি বাংলাদেশের বুদ্ধিজীবিতার জায়গাটাকে তো আমরা শুধু একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে না দেখে আমি একটু না কালচারাল সাইডেও দেখার চেষ্টা করি। কারণ দেখেন, যে একজন ভালো ছবি আঁকে, যে ভালো গান গায়, যে ভালো অভিনয় করে, তারাও কিন্তু টু সাম এক্সটেন্ট সিভিল সোসাইটি হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের মিডিয়া দুনিয়ার দিকে তাকায় দেখেন, মিডিয়া জগতে যারা ছিল তারা একেবারে টপ টু বটম পাচাটাচাটি স্বভাব ছিল তাদের। তারা ভোট চোর রেজিমকে ডিফেন্ড করতো, শেখ হাসিনার প্রচারণা চালাতো। এরকম লোক দেখেন নাই যে পদ্মা সেতু দেখার কারণে তাদের কাছে মনে হয়েছে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ? আবার দেখেন নাই এই ভোট চুরি করছে, তারপরে কত হাততালি দিয়ে গেছে। পেপার পত্রিকার মানুষ ছিল, টিভির মানুষ ছিল, নাট্য অভিনেতা ছিল, এই ধরনের প্রত্যেকেই তারা ছিল। তাদের বিন্দুমাত্র লজ্জা করে নাই। কিন্তু দেখতেন ওই মেয়র আতিক, তার সাথে এই জাফর ইকবাল, আনিসুল হক, শায়র কবি সবাইকে নিয়ে রঙ্গমঞ্চ করে বেরিয়েছে। ইনফ্যাক্ট এই আন্দোলনের সময় যে আলো আসবেই নামের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের তো চ্যাট গ্রুপও তো ফাঁস হলো, ওই জায়গায় তো দেখাই যাচ্ছিল তারা আসলে কিভাবে দেখার চেষ্টা করতো। এই রিয়াজ, ফেরদৌস, এরা কি একটা ইকোসিস্টেম বানিয়েছিল জায়েদ খানরা। তো এই ব্যাপারটা আমি এই জন্য বলছি, বুদ্ধিজীবিতার দায়টা কিন্তু শুধু একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে না, আর্ট কালচারের প্রত্যেকটা মানুষ কি বাজে নিকৃষ্ট কাজ করেছে। যে চঞ্চল চৌধুরী অনেক ভালো অভিনয় করতো, কিন্তু শেখ হাসিনাকে কিভাবে সাপোর্ট করতো। দেখেন, চঞ্চল চৌধুরীর ব্যাপারে একটা কথাটা বলে রাখাটা ভালো। চঞ্চল চৌধুরীকে নিয়ে যখন কেউ আমরা যখন তার দ্বিচারিতা নিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, অনেকে এসে প্রশ্ন করেছে যে উনি নিজেও কিন্তু বলেছে যে শিল্পীর কোনো দল নাই। কিন্তু চঞ্চল চৌধুরী বোধহয় ভুলে গেছে খালেদা জিয়ার বাসার সামনে বালুর বস্তা যখন স্থাপন করে তাকে নিপীড়ন চালানো হচ্ছিল, ওই মুহূর্তে ওই গুলশানের ওই জায়গায় গিয়ে, ওই জায়গায় যারা প্রতিবাদ জানিয়েছিল ব্যানার নিয়ে সাজানো একটা নাটক করতে গিয়েছিল, চঞ্চল চৌধুরী ওই জায়গাতে ছিল। মানে চঞ্চল চৌধুরী বালুর ট্রাকের সামনে গিয়ে যখন খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার, তখন তার মনে হয় না শিল্পীর দল থাকা উচিত না। কিন্তু শেখ হাসিনার এই প্রশ্নে এসে শিল্পীর দল থাকা উচিত না তার মনে হয়েছে। এবং বিভিন্ন জায়গায় শেখ হাসিনাকে সে ডিফেন্ড করে নাই, শেখ হাসিনার প্রচারণা চালায় নাই। ওই ইলেকশনের আগাগ দিয়ে শেখ হাসিনার পা শুয়ে একেবারে গদগদ হয়ে পড়ে নাই। আবার দেখবেন যারা বিভিন্ন টাইমে ইনফ্লুয়েন্সার ছিল, অনলাইন ইনফ্লুয়েন্সার, আমি তো এদেরকে মক করে বলতাম অনলাইন ইনফ্লুয়েন্সা, তাদেরকে দিয়ে ইলেকশনের প্রচারণা চালায় নাই। নসরুল হামিদ বিপুর মতো একটা পাক্কা ভোট চোর এবং বিদ্যুৎ খাতকে ধসায় দেওয়া যে মানুষ, তার ইলেকশনের ক্যাম্পেইন ইনফ্লুয়েন্সাররা করে নাই। শেখ হাসিনার ইলেকশনের মাত্র কয়েকদিন আগে ডিসেম্বরের লাস্টের দিকে যে মরক পোলাওয়ের রিভিউ করতে চায় নাই ইনফ্লুয়েন্সাররা। সো দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্র্যাব করে নিয়েছিল। আবার যারা একটু স্বাধীনভাবে ধরেন গান গাইতো, যে হাসিনাপন্থী না, তাদেরকে কনসার্ট করতে দেওয়া হতো না, এমন ঘটনা ঘটে নাই? আসিফ আকবর যে ছিল, আসিফ আকবরকে কনসার্ট করতে দেওয়া হয়েছে। ন্যান্সিকে কনসার্ট করতে দেওয়া হতো। এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ নিপীড়িত ছিল। কনক চাপার কথা আমি বলতে পারি, তাকেও কিন্তু আর এরকম প্ল্যাটফর্মটা দেওয়া হয়নি অভিনেত্রীদের জায়গা থেকে। আবার দেখেন অনেক অভিনেত্রী যারা ছিল তাদেরকেও কিভাবে এক পেশে করে ফেলা হয়েছিল। আবার দেখবেন যারা পেইন্টিং করতো, এই যে আপনি যাদের কথা বলছেন, মানে এরাই তো মানে এই যে তাদের ভাষায় বুদ্ধিজীবী এই সমাজের যারা ছিলেন, যাদের কথা বলছিলেন, মানে এদের মধ্যে অনেকে তো রয়েছে নিশ্চয়ই বাধ্য হয়েও আবার গিয়েছে যে সমাজে টিকতে পারছে না, দেশে বসবাস করতে পারছে না। এই এক্সকিউজটা একদমই গ্রহণযোগ্য না। তাহলে তারা কি করতে পারে? আমি বিগত 7 বছরে আমি শেখ হাসিনার বিরুদ্ধে ক্রমাগত অ্যাক্টিভিজম করে গেছি। আমি তো বেঁচে আছি। দেখেন, আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, রিস্ক থাকবে কি থাকবে না, এই ব্যাপারটা আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমার কাছে মনে হয় যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা যা চায় তাই হয়। আপনি মানে শুধুমাত্র নিজের বেনিফিটের জন্য হয়েছে, এটাও তো সত্য না, এটাও হয়েছে, হাজার হাজার তো হয়েছে। এবং একটা ব্যাপার কি জানেন, আমরা বোধহয় অনেক ক্ষেত্রে একটা জিনিস ভুলে যাই। এখন এসে অনেকেই বলবে আমরা এটা করতে বাধ্য হয়েছি, ওইটা করতে বাধ্য হয়েছি। কেন ওই সমাজে এমন অনেক মানুষ ছিল না যারা এটা করে নাই? আপনি যদি হাই মোরালের একজন মানুষ হন, আপনি জানেন যে পাক্কা তারা চোর, চেতনা ব্যবসায়ী, আপনি তাদেরকে এন্ডোর্স করেন নাই, করে টাকা নেন নাই, না করেও তো অনেকে বেঁচে ছিল। হয়তোবা আপনার পয়সাপাতি কম কামাই হতো, তাতে করে কি আপনি মারা যাইতেন? এইটুকু আস্থা নিজের বিশ্বাসের ভেতরে, কাজের ভেতরে যাদের নাই, তাদের আমি মোটেই হাই মোরালের কোনো মানুষ মনে করি না। তারা নিজেদেরকে এক্সপ্লয়েটেড হতে দিতে সহায়তা করেছে। এবং বুদ্ধিজীবী তার দায় দেখবেন আরও অনেক জায়গাতেই আছে। এমনকি ওই 2001 থেকে 2006 যারা ব্যঙ্গ কার্টুন আঁকতো, সেই কার্টুনের জন্য কারো জেলে যেতে হয়েছে? জেলে যাইতে হয় নাই, বরং সেটাকে অনেক ক্ষেত্রে প্যাট্রোনাইজ করা হয়েছে। কিন্তু যারাও ওই টাইমে কার্টুন আঁকতো, দেখেন তো এই 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কয়জন শেখ হাসিনা, তার ছেলে জয় এবং অন্যদেরকে নিয়ে কার্টুন এঁকেছে? তারা কিন্তু আঁকে নাই। এমনকি এই আমলে স্রেফ কার্টুন আঁকার জন্য শেখ হাসিনাকে নিয়ে না, আওয়ামী লীগের কোনো নেতাকে নিয়ে না, তাদের মানে
সুবিধাভোগী বিজনেসম্যান যারা ছিল, ওই যে ফার্মার্স ব্যাংক যারা খেয়ে ফেললো, সে নাফিস সারাফাতের বিরুদ্ধে একটা কার্টুন এঁকেছিল কিশোর এবং ওটার ক্যাপশন দিয়েছিল মোস্তাক, এবং সেটা দেওয়ার জন্য কি নিপীড়নটা চালানো হয়েছে এটা কি দেশের মানুষ ভুলে গেছে? স্রেফ একটা কার্টুন আঁকানোর জন্য মোস্তাককে জেলে কাস্টডিতে মেরে ফেলা হলো। তারপর কিশোর, সে সারা জীবনে আর নর্মাল লাইফে ব্যাক করতে পারবে না। তাহলে নিপীড়নের জায়গাটা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যে আসলো, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এটিও কি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড না? অবশ্যই অবশ্যই বুদ্ধিজীবিতা কিন্তু শুধু একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে না, যারা ক্রিয়েটিভ কাজ করে বিভিন্ন জায়গা থেকে তারা বুদ্ধিজীবিতা করে। একদমই। ইনফ্যাক্ট আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন স্পোর্টসম্যান যারা ছিল বিভিন্ন জায়গায়, পৃথিবীর অনেক বড় বড় দেশ আছে, অনেক দেশ আছে যে জায়গায় কোনো প্রতিবাদ করতে হলে দেশের যারা তারকা খ্যাতি যারা আছে তারা প্রতিবাদ করে। শ্রীলঙ্কার কথাটা একটু মনে করে দেয়, যে রাজা পাকসেদের সময়ে যে মুহূর্তে এই ঘটনাগুলো ঘটছিল, আপনি দেখবেন ওদের সবচেয়ে বড় বড় যারা ক্রিকেটার ছিল, জয়সরিয়া থেকে শুরু করে মালিঙ্গা থেকে শুরু করে জয়বর্ধনের সাঙ্গাকারা, প্রত্যেকে কিন্তু জনতার পক্ষে তারা স্ট্যাটাস দিত, প্রতিবাদ করত, জনগণের পাশে আসে সেটা কিন্তু তারা প্রুভ করত। ধরেন এই যে শেখ হাসিনা এত ভোট চুরি করেছে, মানুষ মেরেছে, তারপর এই যে ইভেন গণ অভ্যুত্থানের সময়েও বাংলাদেশে যাদেরকে তারকা হিসেবে চিন্তা করা হতো, তারা প্রথম থেকে লাস্টে অনেকে যখন ফেভারেবল কন্ডিশন পেয়েছে কেউ একটু কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তারা কি জনগণের পক্ষে ফার্ম কোনো স্ট্যান্ড নিয়েছিল প্রথম দিকে? নাই। এই কারণে আমি বলি বাংলাদেশে বুদ্ধিজীবিতার দায় কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ছড়িয়ে পড়েছিল। না, কিন্তু এটা তো একদিনে হয়নি। আপনি যেটা বলছেন এটা দীর্ঘদিনের একটা ব্যাপার। সবাই তার পরিবার নিয়ে চিন্তা করে, তার স্বজনদের নিয়ে চিন্তা করে, নিজের জীবনের কথা চিন্তা করে। 15-20 বছরের একটি ব্যাপার, 15-16 বছরের ব্যাপার। মানে সেই যে শুরুটা হলো, মানে এই যে এত কিছু ঘটলো, মানুষ কথা বলছে না, সবাই মেনে নিচ্ছে, শুরুটা তাহলে মানে শুরুটা কবে থেকে হলো, এটা কি মনে হয় আপনার? শুরুর যেটা কালচার, আমি সবসময় বলি ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর ভেতরেই আছে। আমি তার আগের হিসাব কিতাব সব বাদ দিলাম, শেখ হাসিনাকে নিয়ে যদি অ্যানালাইসিস করা হয়, ইভেন 2008 সালে ওই যে সবসময় বলা হয় না -2 ফর্মুলা ছিল, 1-11 সরকার এসে করেছে, অ্যাবসলিউটলি সেটা ছিল -1। তার কারণ হলো ওই ইলেকশনেও কিন্তু আমাদের পাশের দেশ ভারত কেন এখন এত ভীতিকর অবস্থা আছে, কেন এত অপপ্রচার চালায়, কেন এত ষড়যন্ত্র করে, তার তো রাজনৈতিক সব গুটি ইনফ্যাক্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতেই রেখেছিল। এটা কিন্তু বিশ্বের অনেক দেশে এই কাজটা করে না, কারণ সরকার যাবে সরকার আসবে, তাদের মতো করে কূটনীতি চলবে। কিন্তু তারা কেন এত মানে পাগলাটে হয়ে গেছে, তার কারণ হলো তাদের সব ভেস্টেড ইন্টারেস্ট শেখ হাসিনার উপরেই তারা দিয়ে রেখেছিল। 2008 সালের ইলেকশন খেয়াল করে যদি দেখেন, ওই টাইমেও ভারতের যে প্রয়াত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, সে ইঞ্জিনিয়ারিং করেছেন, তো তার বইয়ের ভেতরেও কিন্তু কিছু হিন্টস দেওয়া আছে। আমি তো চাই তার এই বইগুলোও বাংলায় অনুদিত হোক, সবাই পড়ুক। 2008 সালের পরবর্তীতে দেখেন একটা ঘটনা ঘটে, পিলখানার যে ট্র্যাজেডি, যেটা এই ব্যাপারটাকে কেউ যদি পোট্রে করার চেষ্টা করে যে বিডিআর বনাম আর্মি, ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা যেটা ছিল বাংলাদেশের দেশপ্রেমিক আর্মির মোরালকে চিরতরে ডাউন করে দেওয়া, এবং এইটাকেও একটা তাবেদারি আর্মি বানিয়ে ফেলা। এবং এই কারণেই তো ওই যে আজিজ ছিল না, অল দ্য প্রাইম মিনিস্টার্সম্যানের প্রতিবাদের ওই যে আজিজের মতো একটা নিকৃষ্ট মানুষ বাংলাদেশ আর্মির চিফ ছিল, এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে? এই মোরাল, আর্মির মোরালটাকে ধ্বংস করে দেওয়া হয় পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে, এবং সেটারও কিন্তু একটা লম্বা ইতিহাস আছে। বাংলাদেশের এই বিডিআর যেটা ছিল ওই টাইমে, পরে তো বিজেপি হলো, বিডিআর কিন্তু রৌমারির কথা মনে আছে 2001 সালের কথা, ওই টাইমে কিন্তু উপযুক্ত জবাব বিএসএফকে দিয়েছিল। দেখেন আমাদের সীমান্তগুলোতে কি নতজানু অবস্থা ছিল, দেশের ভেতর থেকে এসে মানুষ ধরে নিয়ে পাখির মতো মেরে ফেলতো। ইনফ্যাক্ট কেউ যদি অবৈধভাবে পারও হয়ে যায়, তাকেও কিন্তু কি করতে হয়, মেরে ফেলার কিন্তু কোনো বিধান নাই। তাকে আপনি ধরবেন, শাস্তি দিবেন, পরবর্তীতে কূটনৈতিক চ্যানেলে অনেক যোগাযোগ হবে। কেন? যে মুহূর্তে বাংলাদেশে প্রত্যেক সপ্তাহে ধরে নিয়ে মানুষ মারতো, বাংলাদেশের ভেতর তো অবৈধভাবে প্রচুর ভারতীয় প্রবেশ করতো, তাদের কি সেম রিয়াকশন ফেস করতে হয়েছে? হয় নাই। নদ নদীর কথা বলেন, প্রত্যেকটা জায়গায় কূটনীতি, বিজনেস চ্যানেল, সবগুলো জায়গায় তারা কিন্তু একক দাদাগিরি দেখিয়েছে। এটার প্রতিবাদ কোনো জায়গা থেকে করা হয়েছে? ইনফ্যাক্ট আমরা তো পিলখানা ট্র্যাজেডির যে কথাটা বলি, এই যে বিডিআর, এই বিডিআর তো ছিল প্যারামিলিটারি, আর ওদের বিএসএফ যেটা, ওটা পুলিশের স্ট্যাটাসে, এবং 2001 সালের এই উপযুক্ত জবাব পাওয়ার পরে তাদের কিন্তু এটা, আমার কাছে যেটা আন্ডারস্ট্যান্ডিং পার্সোনাল, এই যে পিলখানা ট্র্যাজেডি, এটা লম্বা টাইম ধরে প্ল্যান করা একটা জিনিস। এবং এই দুর্ঘটনা অনেকেই বলতে পারে সাডেন একটা ব্যাপার, শেখ হাসিনার লোকজন ইন্টেনশনালি এই জায়গায় জড়িত ছিল, একদম ইন্টেনশনালি। তাদের প্রথম কয়েক শ্রেণীর নেতা যদি ফজলে নূর তাপসের কথা যদি বলেন, তারপর জাহাঙ্গীর কবির নানকের কথা যদি বলেন, বাহাদুর নাসিমের কথা যদি বলেন, তারা তো জড়িত ছিল। এমনকি মনে আছে 25 তারিখে যখন এই ঘটনাটা ঘটলো, তারপরে কিন্তু র্যাবকে ঢুকতে দেওয়া হয় নাই, আর্মি কিন্তু ঢোকার জন্য দাঁড়িয়েছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এবং তারপরে আর্মির দরবার হলে
একটা কিন্তু সমাবেশ হয়েছিল, শেখ হাসিনা ওই দিন উপস্থিত ছিল। ওই দিন যেসব আর্মি অফিসার কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছিল, এটা কিন্তু চ্যালেঞ্জ করেছিল, অনেক মিডিয়াতে ছিল, পরবর্তীতে মিডিয়ার আর্কাইভ থেকে কিন্তু এটা সরিয়ে ফেলা হয়েছে, বাট অনেক জায়গায় দেখবেন ওই অডিওটা অন্তত এখনো পাওয়া যায়। যারা যারা কথা বলেছিল তাদের প্রত্যেককে নাম ধরে ধরে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছে। অনেক মানুষকে স্ট্রিং অপারেশন চালিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে বিদায় করা হয়েছে। এই দুর্বিষহ জীবন তাদের ভেতরে এসেছে। আবার আর একটা ব্যাপার অনেকেই ভুলে যায়, শেখ হাসিনার অপকর্ম শুরুই হয় পিলখানা দিয়ে, কিন্তু লগি বৈঠা আন্দোলনের কথা মনে আছে 2006 সালের 28 অক্টোবরের ঘটনায়? মানে বাংলাদেশের মাটিতে মানুষ লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে লাশের উপরে নৃত্য করার কালচার কারা শুরু করেছিল? এই আওয়ামী লীগ। শেখ হাসিনার ডিরেক্ট নির্দেশ ছিল না লগি বৈঠা নিয়ে চলে আসার জন্য? তারপরে খেয়াল করে দেখেন শাপলা চত্বরে যে মারাত্মক লোমহর্ষক ঘটনাটা ঘটে, ওই টাইমে তো ম্যাস কিলিংটা হয়েছিল। কিন্তু সব আয়োজন ছিল টিকে থাকবার জন্য। এখন আপনার কাছে আমার জানবার বিষয়, যেহেতু সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, ছাত্র জনতার নেতৃত্বে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন চলছে, দেশ চালাচ্ছে, নিশ্চয়ই আগামীতে তার একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলকে ক্ষমতা হস্তান্তর করবে। তো এখন যে ওয়েতে বাংলাদেশ চলছে, এটি ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, আপনাদের যে আকাঙ্ক্ষা, সেটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে? তা আমরা যে বিষয়টি বলছিলাম, আমাদের যে আলোচনার বিষয় এই 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে বুদ্ধির মুক্তি, তো এই এখন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশ এখন পরিচালনা করছে, যেখানে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, সেখানে ছাত্র জনতার যারা প্রতিনিধি তারাও রয়েছে, এখানেও বেশ কিছু বুদ্ধিজীবী এই সরকারের যে কাঠামো সেখানে রয়েছেন, সাবেক বেশ কয়েকজন আমলা রয়েছেন। বর্তমানে কি মনে হয় বাংলাদেশের বুদ্ধি কতটা মুক্তি পেয়েছে এখন? সত্যি কথা বলতে আমার এক্সপেকটেশন অনেক বেশি। আমি ইতিবাচক দিকটাই দেখার চেষ্টা করব, যে সামনের দিনের বাংলাদেশ এক্সিস্টিং অবস্থার চেয়ে অনেক দূর এগিয়ে যাবে। ডক্টর ইউনূস একজন ভিশনারি মানুষ এবং তারা কাজ করার জন্য ইতিবাচক ইন্টেনশনটা তাদের আছে, এটা একটা সত্য ঘটনা। কিন্তু এটার আবার একটা রিস্কও আছে। রিস্কটা কি? রাজনীতি আমি আগেই বলছি, সরল লাইনে কিন্তু রাজনীতিটা চলে না, অনেক চোরাগলি থাকে এটার ভেতরে, অনেক অলিগলি থাকে যেটা দেখা যায় না। তো এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে আজ থেকে 3 মাস আগেও আমি যতটা পলিশড ওয়েতে চিন্তা করে দেখতাম যে আরও ভালোর দিকে আগানো যায়, হঠাৎ করেই আমার ওই এক্সপেকটেশনের থ্রেশহোল্ডটাকে মনে হচ্ছে নামানো উচিত। যতটা আমি ভেবেছিলাম যে এই টাইমে অনেক কাজ হবে, সেটা কিন্তু হচ্ছে না। সো এই না হওয়ার পেছনে আসলে অনেকগুলা দায় আছে। সেই দায়টা যদি বলেন যে ছাত্রদের জায়গা থেকে যে নাই একেবারে, সেটাও না, অনেক ধান্দাবাজি অনেক জায়গা থেকে আছে। আবার পলিটিক্স, ছাত্রদের কাছ থেকে রাজনীতিটাকে যদি শত্রু বানিয়ে দেওয়া হয়, মানে রাজনৈতিক দল, এই জায়গায় কিন্তু আমি সবসময় মনে করি মুখোমুখি দাঁড়ানো যাবে না। 3টা পিলার আছে: সরকার, রাজনৈতিক দল এবং এই গণ অভ্যুত্থানের ডিরেক্ট যারা স্টেক হোল্ডার, ছাত্ররা। ইনফ্যাক্ট সারা দেশের মানুষই তো আন্দোলনটা করেছে। এই যে 3টা পিলারের কথা বললাম, এই 3টা পিলার যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমি চিন্তা করি কি এই 3টা পিলারের উপরে দেশের ভবিষ্যৎটা দাঁড়িয়ে আছে। কিন্তু ছাত্ররা এবং রাজনৈতিক দল এরা যদি মুখোমুখি দাঁড়িয়ে যায়, তাহলে দেখবেন আলটিমেটলি কোনো সংস্কারও হবে না, দেশের জন্য ভালো কিছু আসবে না। কিন্তু তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য বহু মানুষ চেষ্টাটা চালাচ্ছে। এই জায়গায় রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আন্দোলন যখন হয় সেটা কিন্তু আবেগ দ্বারা হয়। দেখেন, আবেগ না দিয়ে যদি আপনি যুক্তি দিয়ে চিন্তা করেন, আবু সাইদ কি গিয়ে ওই পুলিশের বন্দুকের গুলির সামনে দাঁড়াতে পারতো? এটা কিন্তু যুক্তি দিয়ে কখনোই সম্ভব নয়। আন্দোলনটা সবসময় আবেগ দিয়ে হয়, কিন্তু আন্দোলনের ফেস আবেগের চেয়ে শক্তিশালী কিছু নেই দুনিয়াতে। তার পরবর্তীতে এটা কিন্তু ট্রান্সফরমেশন হয়ে যুক্তিতে চলে আসার কথা ছিল। কিন্তু এখনো আমার কাছে মনে হচ্ছে অনেকে নিরন্তর ছুটে চলার ভেতরে কোথায় কোথায় ফুল স্টপটা দেওয়া জরুরি, এটা অনেকে বুঝতে ভুল করছে। এখনো অনেকে ওই আগের পার্সপেক্টিভ থেকে চিন্তা করছে। এখন কিন্তু আমাদের শুধু আবেগ না, যুক্তিটার দিকে প্রায়োরিটি দেওয়াটা উচিত ছিল। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাতে ঘাটতি হচ্ছে, মাঝে ফুল স্টপ দেওয়া দরকার, দাড়ি কমা টানা উচিত। এই 24-এর বাংলাদেশে এসে আপনি বলছিলেন যে গত 15 বছর যে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী হিসেবে আমরা যাদেরকে চিনি, সেটি হতে পারে গণমাধ্যম কর্মী কিংবা মিডিয়া কর্মী কিংবা শিল্পী সমাজ, নানান জায়গায় লেখক, কবি, সাহিত্যিক, আপনি বলছেন যে তারা কোনোভাবেই দেশের পক্ষে কাজ করেননি, তারা একটি পরিবারকে, বা আপনার ভাষায় একটি পরিবার বলছিলেন, একটি দলকেই সার্ভ করেছেন। এই 24-এর বাংলাদেশে এখনও তো অনেক বুদ্ধিজীবী আছেন, বেঁচে আছেন, তারাও তাদের প্র্যাকটিস করছেন। তাদের এখন আসলে অবস্থানটা কি হওয়া উচিত আপনার মতে? তাদের আরো স্বাধীনভাবে কাজ করা উচিত ছিল। কতটুকু করছে? আমি যেটা মনে করি যে বাংলাদেশের না একটা ট্রেন্ড কি জানেন, যে রাজা যায় রাজা আসে, জনতার ভাগ্য কখনো পরিবর্তন হয় না। এর কারণ হলো
মানুষের একটা টেন্ডেন্সি থাকে যখন যে পাওয়ারে যাবে তাকে কেবলা বানিয়ে তার সমালোচনার জায়গাটা ভুলে, যৌক্তিক সমালোচনা, এই জায়গাটা ভুলে তার দিকেই সব ফোকাসটা রাখা, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় খুবই প্রবলেমেটিক একটা জায়গা। কারণ আপনার ওয়াচডগ হতে সমস্যা কি? আপনার চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য তো এটা জরুরি ছিল। অনেককেই আমি দেখেছি আগে যেসব ক্রিটিক্যাল ব্যাপারে কথাবার্তা বলতো, এখনও কিন্তু তাদের সেম প্র্যাকটিসটা রাখাটা দরকার ছিল, কিন্তু ওই জায়গা থেকে জাস্ট তারা চুপচাপ হয়ে যাচ্ছে। আবার আর একটা ব্যাপার দেখবেন, বাংলাদেশে আসলে কিছু জায়গায় মানুষের থাকা উচিত যে প্রত্যেকটা জায়গায় যৌক্তিক সমালোচনাটা ধরে রাখার দরকার ছিল। জাস্ট মিডিয়া কি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসে বসলো, আগে হাসিনা 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 করতেও কিছু কিছু জায়গায় ইউনুস 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 শুরু হয়েছে। এই কাজটা তো হওয়া উচিত ছিল না। মিডিয়ার কাজটা কি? মিডিয়ার কাজটা হলো অ্যাবসলিউটলি পাওয়ারকে অ্যাকাউন্টেবল করা, কিন্তু সেই চিত্রটা তো আমি দেখছি না। অনেক জায়গায় যখন বিভিন্ন ক্ষেত্রে অপকর্ম হচ্ছে, যেমন আজকেই এই বুদ্ধিজীবী দিবসের আমাদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেটা আছে, ওই জায়গায় দেখবেন ছাত্রলীগের একটা ব্যানার নিয়ে ফুলের তোড়া দিতে গেল। তো এই যে যারা গেল, ছাত্রলীগ তো সন্ত্রাসী সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন, এরা যে গেল এবং ছবিটাও তো আছে, এরা কি অ্যারেস্ট হওয়ার কথা ছিল না? পুলিশ তাহলে কি করছিল? দেশের ল অ্যান্ড অর্ডার তো পুরোপুরি ফিক্স করা যাচ্ছে না। এটাও সত্য যে আপনি হঠাৎ করে এই হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস হতে পারবেন না, কিন্তু অনেক জায়গায় তো ঠিকমতো উন্নতি করার জায়গাটা ছিল। অনেকের ভেতরে আমি দেখি, ইভেন অনেক উপদেষ্টাদের ভেতরেও ঢাক ঢাক গুড়গুড় করার স্বভাব আছে। গণ অভ্যুত্থানের স্পিরিটটা পুরোপুরি তারা ধারণ করতে পারছে না। আমাদের যারা বুদ্ধিজীবী তারা এখনো মানে সুযোগ খুঁজছে কিনা, পেলেই আগের। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে তাদের জায়গা থেকে আরো প্রোঅ্যাক্টিভ রোলটা প্লে করা দরকার ছিল, কিন্তু অনেকেই সেটা করতে ব্যর্থ হচ্ছে। আমার কাছে কি মনে হয় জানেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে আমাদের দেশের স্বার্থটা বিবেচনা করা উচিত। সবার আগে তো দেশের প্রশ্নে কোনো ডিবেট থাকা উচিত না, কিন্তু অনেকে বোধ হয় যে দেশের কথাটা ভুলে ডানে বামে তাকানোর চেষ্টাটা করে, এবং এই টাইমটা ছিল কিন্তু একটা পারফেক্ট টাইম দেশের জন্য কাজ করার। কিন্তু এই কাজটা করতে যদি ব্যর্থ হয় কেউ, তাহলে দেখবেন বাংলাদেশের গুণগত পরিবর্তন যতটা আমরা এক্সপেক্ট করি ততটা হবে না, এটা বাধাগ্রস্ত হবে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব। সাইদ আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছিলেন যে বাংলাদেশ যে জায়গায় যাবার কথা নিশ্চয়ই সেখানেই যাবে, বাংলাদেশ পথ হারাবে না। আমি একটা জিনিস বিশ্বাস করি, যে জায়গায় ছিল অন্ধকার চোরাগুলি, ওই জায়গা থেকে উন্নতি হবেই। কতটা হবে সেটা সময় বলে দিবে, কিন্তু উন্নতিটা হবেই ওই জায়গা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সৈয়দ আব্দুল্লাহর সঙ্গে। তিনি অনেকগুলো বিষয়ে বলছিলেন, সর্বশেষ যে কথাটি বলছেন আমরা তার সঙ্গে সেই একমত হয়ে বলতে চাই, গলা মিলিয়ে বলতে চাই যে নিশ্চয়ই ধর্ম বর্ণ জাতি ধনী গরিব সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা যারা বাংলাদেশি রয়েছি তারা বাংলাদেশের পক্ষে কাজ করব, তাহলেই কেবল এই যে বুদ্ধির মুক্তি সেটির পুরোপুরি সফলতা কিংবা মুক্তি মিলবে। সে প্রত্যাশা আজকের মধ্যে শেষ করছি। শুভরাত্রি।